বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। নমস্কার, আমি অনুভব, তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। এর আগে আমাদের চ্যানেলে তোমরা নিশ্চয়ই শুনেছ কাকাবাবু সিরিজের বিজয়নগরের হিরে উপন্যাসের প্রথম 3টি পর্ব। এখন তোমাদের জন্য থাকছে এই উপন্যাসের চতুর্থ তথা অন্তিম পর্ব। বিজয়নগরের হিরে উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1989 সালে, আর এই উপন্যাসটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত লেখকের কাকাবাবু সমগ্র 2 এই বইটি থেকে। বইটি সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলো না। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে গল্প শুনছো বা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিতে ভুলো না, যাতে আমাদের প্রত্যেকটা গল্পের আপডেটস তোমাদের কাছে ঠিকভাবে পৌঁছায়। এছাড়া আমাদের আর্থিকভাবে সাহায্য করতে চাইলে জয়েন বাটনে প্রেস করে হতে পারো আমাদের চ্যানেলের মেম্বার। মেম্বারশিপ শুরু হচ্ছে মাত্র 29 টাকা থেকে। আমাদের সকল মেম্বার্সদের আমাদের মেম্বারশিপ গ্রহণ করবার জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এছাড়া কমেন্ট বক্সে থাকা সুপার থ্যাঙ্কস অপশনের মাধ্যমেও আমাদের কিন্তু তোমরা ডোনেট করতে পারো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক প্রখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে কাকাবাবু সিরিজের উপন্যাস বিজয়নগরের হীরের চতুর্থ তথা অন্তিম পর্ব। রিঙ্কুকে আবার ফিরিয়ে আনা হয়েছে সেই মাটির নিচের ঘরটায়। সেখানে অবশ্য এখন মোম জ্বলছে। সেই মোমের পাশে চুপটি করে বসে আছে জানকী। অবশ্য তার মুখ আর হাত পায়ের বাঁধন এখন খোলা। জানকীকে দেখে রিঙ্কুর একটু লজ্জা করল। সে মুখটা ফিরিয়ে রইল অন্যদিকে। আও বেহেন, আমি তোমার উপর রাগ করিনি। আমি তো আগে জানতাম না যে তোমাদের এরা জোর করে ধরে রেখেছে। আমাকে বলেছিল তুমি একটু পাগল, তাই তোমাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করাই ছিল আমার কাজ। আচ্ছা, তোমাকে এরা কেন ধরে রেখেছে? আমি তা কি করে জানবো? আর একজন খোড়াবাবুকেও নাকি এরা হাত পা বেঁধে রেখে দিয়েছে। কোথায় কোথায়? সেটা ঠিক জানি না, ওই ওপরের সেপাইটা বলল। এরা যে কেন তোমাকে দিয়ে জোর করে ফিল্মের পার্ট করাতে চাইছে তাও তো বুঝি না। আমি কত ফিল্মের মেকআপের কাজ করেছি, কিন্তু এরকম কখনো দেখিনি। আচ্ছা, আমাদের সঙ্গে আরো যারা ছিল, একজন দাড়িওয়ালা বেশ লম্বা চওড়া চেহারা, সে কোথায় আছে জানো? আরো 2টি অল্প বয়সী ছেলে, তাদের কথা তো কিছু শুনিনি। তুমি পালাতে পারলে না? ধরা পড়লে কি করে? গেটের কাছে পুলিশগুলোই তো আমায় ধরিয়ে দিল। পুলিশের কাছে সাহায্য চাইলাম, কস্তুরী এসে পড়লো সেই সময়। ওই কস্তুরী দেবী বড় হিংসুটি, অন্য কোনো সুন্দরী মেয়েকেও সহ্য করতে পারে না। তোমাকেও খুব কষ্ট দেবে। এখন তো শুনছি সুজাতা কুমারীর পার্টের যে জায়গাটা ডামি দিয়ে করাবার কথা, সেই জায়গাটাও তোমাকে দিয়ে করাবে। ডামি মানে? আরে, সিনেমায় ডামি কাকে বলে জানো না? মনে করো ফাইটিং সিন, হিরো একজনের সঙ্গে ঘুষোঘুষি করছে। সেখানে কিন্তু সত্যিকারের হিরো লড়ে না, হিরোর মতো পোশাক পরে আর একজন খুব ঘুষি চালায়। ক্যামেরার কায়দায় তাকেই হিরো বলে মনে হয়, তাকেই বলে ডামি। সেই রকম হিরোইন যখন ঘোড়া ছুটিয়ে যায় কিংবা জলে ঝাঁপ দেয়, সত্যিকারের হিরোইনরা তো সব পারে না, তাই অন্য একজন করে দেয়। আমাকে দিয়ে কি করাতে চায় ওরা? আমি তো স্টোরিটা ঠিক জানি না, একটু পরেই তোমাকে এসে ওরা সব বলবে। তুমি তাড়াতাড়ি শাড়িটা বদলে নাও তো। আমার হাত যে বাঁধা, এই অবস্থায় শাড়ি বদলাবো কি করে? আমার হাতটা খুলে দাও। ওরে বাবা, আমি তোমার হাত খুলে দিতে পারবো না, আমাকে ওরা মেরে ফেলবে। তুমি যখন আমার মুখ বেঁধে পালিয়ে গেলে, সেই জন্য ওরা এ সময় কি করেছে জানো? এই দেখো, আমার মাথার চুল কেটে দিয়েছে। আমার হাত এরকম বাঁধাই থাকবে? তাই তো বলেছে। আচ্ছা, আমি তোমার শাড়ি পরিয়ে দিচ্ছি। খবরদার, আমি মোটেই আমার শাড়ির বদলে এই শাড়িটা পরবো না। এই রে, তাহলে আমি এখন কি করি? ঠিক আছে, শাড়ি এখন নাই বা বদলালে, তোমাকে মেকআপটা করে দিই। চোখে কাজল দিতে হবে, গালে লাল রং মাখতে হবে। আমি ওসব কিচ্ছু মাখবো না, কিছুতেই মাখবো না। তুমি কোনো কথাই কি শুনবে না? আমি তো তোমার ওপর জোরও করতে পারবো না। আচ্ছা, তুমি যখন এদের দলে নাও, তাহলে তুমি বরং একটা কাজ করো। তুমি বাইরে গেলে তো তোমাকে আর আটকাবে না। তুমি গিয়ে দেখে এসো না, সেই যে খোঁড়া ভদ্রলোককে ওরা হাত পা বেঁধে রেখেছিল, তিনি ছাড়া পেয়েছেন কিনা।
আর আর একজন লোককে খুঁজবে। হ্যাঁ, ওই যে বললাম সারা মুখে দাড়ি, লম্বা চওড়া, মাথার চুল বাবরি মতন। তাকে বলবে যে আমাকে এখানে আটকে রেখেছে, আমার নাম রিঙ্কু। এই অন্ধকারের মধ্যে আমি তাদের কোথায় খুঁজে পাবো? আরে একটুখানি ঘুরে দেখো, বুঝতে পারছো না আমাদের কতখানি বিপদ? ওরা যদি কাকাবাবুকে মেরে ফেলে? উনি কত বড় একজন নামকরা লোক, তুমি জানো? না, আমি বাইরে বেরিয়ে ঘোরাঘুরি করলে ওরা সন্দেহ করবে। একটু সাবধানে ঘুরবে। রঞ্জনকে একটা খবর দিতেই হবে। ও হ্যাঁ, ওই দাড়িওয়ালা লোকটি, ওর নাম রঞ্জন। জানকি, প্লিজ যাও। আমার ভয় করছে বেহেন। মানুষ বিপদে পড়লে তুমি এইটুকু সাহায্য করবে না? যদি আমি ধরা পড়ে যাই? আরে তুমি কেন ধরা পড়বে? তোমাকে তোরা আটকে রাখিনি, তুমি তো কাজ করতে এসেছো। যাও লক্ষ্মীটি, আমাদের বিপদ কেটে গেলে না আমি তোমাকে এক জোড়া সোনার দুল উপহার দেব। যাও, আর দেরি করো না। ঠিক আছে, যাচ্ছি। তুমি তুমি ততক্ষণ অজ্ঞান হওয়ার ভান করে শুয়ে থাকো। আমায় যদি কেউ কিছু জিজ্ঞাসা করে আমি বলবো তুমি অজ্ঞান হয়ে গেছো বলে আমি ওষুধ আনতে যাচ্ছি। ওরা দেখতে এলে তুমি অজ্ঞান সেজে থাকতে পারবে তো? তা পারবো না কেন? অজ্ঞান সাজা আবার শক্ত নাকি? নাও তাহলে, চোখ বুজে তুমি শুয়ে পড়ো। রিঙ্কু মোমবাতিটার দিকে তাকালো। সে মনে মনে ঠিক করে ফেলেছে, জানকি চলে গেলেই সে মোমবাতির শিখায় দড়ির বাঁধনটা পুড়িয়ে ফেলবে। তারপর যা হয় দেখা যাবে। জানকি সিঁড়ির দিকে এগোতেই সফাং করে একটা চাবুকের ঘা এসে পড়ল তার মুখে। জানকি ভয়ে একেবারে হাউমাউ করে চেঁচিয়ে উঠল। সিঁড়ির আড়াল থেকে বেরিয়ে এলো মোহন সিং। জানকির দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি সব শুনেছি। তুই আবার একে সাহায্য করেছিলি, এবার তোকে বাঁধবো। সাহেব সাহেব, আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। আমি ওকে মিথ্যে কথা বলে আপনাদেরই খবর দিতে যাচ্ছিলাম। ও শাড়িটা বদলাতে চাইছে না। ওই মিলের শাড়ি পরে ও কি করে হিস্টোরিক্যাল বইতে পাঠ করবে বলুন তো? হতেই হবে। মেয়েটা যদি যেতে না চায় জোর করে ওকে তুলে নিয়ে যাব। তুই মাথার দিকটা ধর, আমি পা দুটো চেপে ধরছি। আমাকে নিয়ে যেতে হবে না, আমি নিজেই যাচ্ছি। তো চল। মাঠের মধ্যে দিয়ে রিঙ্কুকে টানতে টানতে এনে দাঁড় করানো হলো বিঠল স্বামী মন্দিরের পেছন দিকটায়। সেখানে এখন বড় বড় আলো জেলে একটা ক্যামেরা সাজানো হয়েছে। 10-12 জন লোক ঘোড়ায় চেপে বসে আছে আগেকার দিনের সৈন্যদের মতো সাজ পোশাক করে। নকল শর্মাজির ছবি তোলা হচ্ছে সেই সব অশ্বারোহী সৈন্যদের সঙ্গে। রিঙ্কুকে একজন লোকের সামনে বসিয়ে দিয়ে মোহন সিং বলল, দেখিস একে, আমি আসছি। ছোট ভাঙা মন্দিরটার মধ্যে সেই শিবলিঙ্গটাকে অনেক ঠেলাঠেলি করেও এক চুলও নড়ানো যায়নি। সুড়ঙ্গের মধ্যে কি হচ্ছে তা কিছুই বোঝা যাচ্ছে না। 4 জন বন্দুকধারী গার্ডকে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে চারপাশে। বিঠল স্বামী মন্দিরের বৃদ্ধ পুরোহিতকে ঘুম থেকে তুলে এনে কস্তুরী বারবার জিজ্ঞেস করেছে সে এই শিবলিঙ্গটাকে কখনো সরতে দেখেছে কিনা। বৃদ্ধটি বারবার মাথা নেড়ে বলে যাচ্ছে সে জীবনে কোনো দিনও দেখেনি। এখানে তো পাহারা রইলই, চলো ততক্ষণ আমরা শুটিং সেরে আসি। তুমি আগে তোমারটুকু করে নাও, আমি পরে যাব। আর ওই মেয়েটার মুখখানা ভালো করে মাটির সঙ্গে ঘষে দিও। রায়চৌধুরী কোথায় পালাবে? আমি তাকে কিছুতেই ছাড়বো না। রায়চৌধুরী, ভালো চাও তো বেরিয়ে এসো। তোমাদের দলের মেয়েটার গা থেকে আমি ছাল ছাড়িয়ে নিচ্ছি। আরে আমি অনেক চেষ্টা করেছি, কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। মোহন সিং দপদপিয়ে বেরিয়ে গেল সেই মন্দির থেকে। শুটিংয়ের জায়গায় গিয়ে বলল, আরম্ভ করো। খুব রোগা লিকলিকে একজন লোককে মনে হলো পরিচালক। সে বলল, আমি সিনটা আগে একটু বুঝিয়ে দিই। ঘোড়ায় চড়া সৈন্যরা প্রথমে দুজন দুজন করে ছুটে যাবে ক্যামেরার সামনে দিয়ে, বেশি দূরে যাবে না কিন্তু।
একটুখানি গিয়েই পিছন দিকে ঘুরে এসে ঠিক আবার আগের মতোই ক্যামেরার সামনে দিয়ে যাবে। তাতে মনে হবে পরপর অনেকগুলো ঘোড়া ছুটছে। ঠিক এই রকমভাবে 4 বার ঘুরে যাবে, 4 বার। শেষবারের সময় আর থামবে না, অনেক দূরে মিলিয়ে যাবে। আর সেটা আমি লং শট নেব, বুঝেছ? ঠিক গুনে গুনে 4 বার কিন্তু, তারপর দূরে মিলিয়ে যাবে, মনে থাকে জানো। এরপর মোহন সিংয়ের সিন, আপনি এই বন্দিনী মেয়েটিকে আপনার ঘোড়ার উপর আড়াআড়িভাবে শুয়ে নিয়ে যাবেন। ঘোড়ার পিঠে নিয়ে যাব না, ওকে আমি মাটি দিয়ে হাঁচড়াতে হাঁচড়াতে নিয়ে যাব। সে কি, স্ক্রিপ্ট বদলে গেছে? আগে তো ঘোড়ার পিঠে নিয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, বদলে গেছে। সে কি, বদলে গেল আর আমি জানলাম না? আরে যা বলছি ওটাই শোনো না। ঘোড়ার পিঠে শুয়ে নিয়ে গেলে পরের সিনটার সঙ্গে, মানে পরে এই মেয়েটির সঙ্গেই তো আপনার বিয়ে হবে, তাকে মাটি দিয়ে হেঁচড়ে হেঁচড়ে নিয়ে যাওয়া কি ঠিক হবে? হ্যাঁ, এটাই ঠিক হবে। আমি বলছি যখন এটাই হবে। তবে তো হবে নিশ্চয়ই। আমি টেক করছি। এই লাইট ঠিক করো। আমি এই পাঠ করব না। অশ্বারোহীদের একজন ফিসফিসিয়ে অন্যজনকে বলল, এই মেয়েটা কে? আর এই তো সুজাতা কুমারী নয়। তাই তো মনে হচ্ছে এ সুজাতা কুমারী হতেই পারে না। সুজাতা কুমারীর পেট খারাপ হয়েছে শুনেছি, এই কোথা থেকে একটা পাগলিকে ধরে এনেছে। ঠিক বলেছ, পাগল, একদম পাগল। সব চুপ, টেকিং, স্টার্ট সাউন্ড, ক্যামেরা। অন্যদিক থেকে দুজনের মুখে রানিং বলতে শোনা গেল। অশ্বারোহী সৈন্যরা দৌড়ে গেল ক্যামেরার সামনে দিয়ে। মোট 12টা ঘোড়া, কিন্তু তারা ঘুরে ঘুরে আসতে লাগলো বলে মনে হতে লাগলো অনেক অশ্বারোহী যাচ্ছে। ছুটন্ত ঘোড়ার পিঠে সব সৈনিকদের একই রকম দেখায়। 4 বারের পর তারা মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। ঘোড়ার খুঁড়ের কপাকপ শব্দ শোনা গেল অনেকক্ষণ। ভেরি গুড। এবার মোহন সিং এর সিন, আপনি তৈরি হয়নি? মোহন সিংয়ের জন্য এবার আর একটা ঘোড়া আনা হলো। হাতে একটা তলোয়ার নিয়ে মোহন সিং অন্য একজনের কাঁধে ভর দিয়ে সেই ঘোড়ায় চাপল। ওই মেয়েটার হাতের দড়িটার একটা দিক আমাকে দিন। রিঙ্কু জোর করে দড়িটা টেনে রেখে বলল, আমি যাব না। তোলো, এখান থেকে তোলো। মোহন সিং ঘোড়াটার পেটে একটা লাথি মারতেই ঘোড়াটা এগিয়ে গেল কয়েক কদম। দড়ির হ্যাঁচকা টানে রিঙ্কু হুমড়ি খেয়ে পড়ে গেল মাটিতে। আমাকে ছেড়ে দাও। একবার চেঁচিয়েই থেমে গেল রিঙ্কু। সে বুঝতে পারল কাঁদলে কিংবা কাকুতি মিনতি করলে এরা কেউ শুনবে না। সবাই ভাববে এটাই অভিনয়। ফাইন, তবে আর একবার করতে হবে। দড়িটা আরো একটু লম্বা হলে ভালো হয়। হ্যাঁ, ঠিক বলেছ। যতক্ষণ না ভালো হয় ততবার আমি ওকে মাটিতে ছাঁচড়াবো। ওর হাতে একটা লম্বা দড়ি বেঁধে দাও। রিঙ্কু মাটিতে উপুড় হয়ে শুয়ে আছে। বাধা দিয়ে আর কোনো লাভ নেই বলে সে চুপ করে রইল। একজন একটা মোটা লম্বা দড়ি বেঁধে দিল তার 2 হাতে। মেয়েটাকে আবার দাঁড় করিয়ে দাও। আমি আবার হাঁচকা টান মারলে ও পড়ে যাবে, সেইখান থেকে ছবি তুলবে। হ্যাঁ, তারপর আমি ওকে অনেকখানি টেনে নিয়ে যাব। ঠিক? হ্যাঁ ঠিক আছে, তবে প্রথমটায় আপনি কিন্তু আস্তে আস্তে টানবেন, তারপরে জোরে। রিঙ্কুকে একটা পুতুলের মতো দাঁড় করিয়ে দেওয়া হলো। দড়ির টানে সে পড়ে গেল আবার। তলোয়ারটা উঁচিয়ে হাসতে হাসতে ঘোড়া ছোটাতে লাগলো মোহন সিং। হঠাৎ উল্টো দিকের অন্ধকার থেকে ছুটে এলো আর একটা ঘোড়া। একজন বিশাল চেহারার অশ্বারোহী তলোয়ার তুলে হাড় এড়ে বলে চিৎকার করতে করতে এসে প্রথমে মোহন সিংয়ের তলোয়ারে একটা ঘা মারল। মোহন সিংয়ের হাত থেকে তলোয়ারটা ছিটকে গেল। ঝোঁক সামলাতে না পেরে সেও পড়ে গেল ঘোড়া থেকে। সে অশ্বারোহী তারপর এক কোপে কেটে দিল রিঙ্কুর হাতের দড়ি। তারপর রাশ টেনে
ছুটন্ত ঘোড়াটাকে থামাতেই ঘোড়াটা চিহি করে ডেকে দাঁড়িয়ে পড়ল 2 পা তুলে। ঘোড়াটার মুখ ঘুরিয়ে এনে অশ্বারোহী ঝুঁকে পড়ে হাত বাড়ালো। দড়িটা কাটবার পর রিঙ্কু উঠে দাঁড়াতেই সে অশ্বারোহী এক হাতে রিঙ্কুকে তুলে নিল নিজের ঘোড়ায়। তারপর ঘোড়াটা প্রায় ক্যামেরার উপর দিয়েই লাফিয়ে চলে গেল। অশ্বারোহী আবার চিৎকার করে উঠল। সব ব্যাপারটা ঘটে গেল প্রায় চোখের নিমেষে। অন্য সবাই ভ্যাবাচাকা খেয়ে গেল। অনেকেই ভাবল এই সিনটা বোধহয় সিনেমার মধ্যেই আছে। पकड़ो पकड़ो उसको, पकड़ो डाको, पकड़ो उसको। অশ্বারোহীটি মন্দিরের এলাকা পেরিয়ে মাঠের মধ্যে এসে পড়েছে। এবার সে ফুর্তিতে বলে উঠল, পৃথ্বীরাজ সংযুক্তা, পৃথ্বীরাজ সংযুক্তা। কেমন দিলাম? ঠিক নিক অফ দ্য টাইমে এসে পড়েছি। কি গো রিঙ্কু, খুব ঘাবড়ে গিয়েছিলে তাই না? রঞ্জন, তুমি কোথায় ছিলে? হ্যাঁ, তোমার কাছেই ছিলাম। চিনতে পারোনি তো? পারবে কি করে? সৈন্য সেজেছিলাম, ক্যামেরার সামনে শুটিং করলাম ঘোড়া ছুটিয়ে। সৈন্য সাজলে কি করে? খুব সোজা। আমাকে শরবত খাইয়ে অজ্ঞান করে দিয়ে কোথায় যেন ফেলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। এত বড় লাশ তো আর বয়ে নিয়ে যেতে পারে না, তাই ঘোড়ার পিঠে চাপিয়ে নিয়ে যাচ্ছিল এক বেটা। কিন্তু আমাকে তো চেনে না। 1.5 গ্লাস শরবত খেয়ে টক করে অজ্ঞান হয়ে গেলেও জ্ঞান ফিরে এসেছে তাড়াতাড়ি। ভেজাল ভেজাল, আজকাল বিষেও ভেজাল। জ্ঞান ফেরার পরেই আমি সেই বেটাকে কাবু করে হাত পা করে বেঁধে ফেললাম। তারপর তার সঙ্গে আমার পোশাক বদলা বদলি করে ফিরে এলাম এখানে। সৈন্যদের মধ্যে খাপ্পি মেরে বসেছিলাম। উফ রঞ্জন, যদি আর একটু দেরি করতে তাহলে আমি বোধহয় মরেই যেতাম। কেন, পাথরে নাক ঘষে গেছে বুঝি? মুখখানা নষ্ট হয়ে যায়নি তো? তোমার কাছাকাছি দাঁড়িয়ে আমি একবার পাগল, একেবারে পাগল বলে হাসলাম, তখন আমার গলা শুনেও চিনতে পারোনি? খেয়াল করিনি, তখন মনের অবস্থা এমন ছিল। ভয় পেয়ে কাঁদছিলে? মোটেই আমি কাঁদিনি। রঞ্জন, রঞ্জন, পিছনে আওয়াজ শোনা যাচ্ছে, ওরা তাড়া করে আসছে। শক্ত করে ধরে থাকো পাগলি, এবারে ঘোড়াটাকে একেবারে পক্ষীরাজের মতো উড়িয়ে নিয়ে যাব। এই সাবধান সাবধান, সামনে একটা পাঁচিল, এদিকে যাওয়া যাবে না। অন্ধকারে যে কিছুই দেখা যাচ্ছে না। রঞ্জন ঘোড়াটাকে বাঁ দিকে ঘুরিয়ে নিতেই কোনাকুনি এসে কয়েকজন অশ্বারোহী তাকে প্রায় ধরে ফেলল। কুছ পরোয়া নেই, ডারো মত রিঙ্কু। তার পাশে একজন অশ্বারোহী আসতেই রঞ্জন তার তলোয়ার তুলল। অন্য অশ্বারোহীটির হাত থেকে 2-3 বার আঘাতেই খসে গেল তলোয়ার। আরে বেটা, তোরা তো সিনেমার জন্য সৈন্য সেজেছিস, তোরা আমার সঙ্গে লড়তে পারবি? আমি পয়সা খরচা করে ফেন্সিং শিখেছি। দ্বিতীয় সৈন্যটির তলোয়ারে আঘাত করতে করতে রঞ্জন বলল, এই লড়াইটার কেউ ছবি তুলছে না, তাহলে এটা রিয়েল ফাইটিং এর মতো ছবি হতো। আমার ভাগ্যটাই খারাপ। দ্বিতীয় অশ্বারোহীটিও হেরে পালিয়ে গেল। তারপর এগিয়ে এলো মোহন সিং। এই তো, এইবার রিয়েল ভিলেন এসেছে। এইবার তোমাকে পেয়েছি চাঁদু। দস্যু মোহন সিং, আজ তোমারই একদিন কি আমারই একদিন। কোথায় পালাবি তুই? এ দেখ, তোকে খতম করছি। মোহন সিং ঘোড়ার রাশ ছেড়ে দিয়ে 2 হাতে তলোয়ারটা ধরে প্রচণ্ড জোরে একটা কোপ বসাতে গেল রঞ্জনের পিঠে। রঞ্জন সামান্য একটু সরে গিয়ে সেই কোপটা এড়িয়ে গেল। এই বেটা কিচ্ছু জানে না, শুধু গন্ডারের মতন গায়ের জোর দেখাতে এসেছে। এই 2 হাতে কেউ সোর ধরে? এটা কি গদা পেয়েছিস? হ্যাঁ। মোহন সিং দ্বিতীয়বার তলোয়ার তোলার চেষ্টা করতেই রঞ্জন তার কবজিতে একটা আঘাত করল। যন্ত্রণায় চিৎকার করে ওঠে। মোহন সিং পড়ে গেল তার ঘোড়া থেকে। হ্যাঁ, এবারে বেটার গলাটা কেটে ফেলি। কি বলো রিঙ্কু? ছি, তুমি মানুষ খুন করবে নাকি? মানুষকে কখনো মারতে নেই। এই তো মুশকিল, আমাদের বড্ড দয়ার শরীর। এ বেটা সত্যি সত্যি মানুষ কিনা সে বিষয়ে তুমি কি শিওর? তা হোক, তবু তুমি ওকে মেরো না। আরে বাবা, একেবারে মেরে ফেলবো না, তবে কিছু শাস্তি তো দেবই। তোমাকে মাটিতে ঘষতেছে, ওকে আমি ঘোড়া দিয়ে মারিয়ে দেব। মোহন সিং তার
ডান হাতের রক্তমাখা কবজিটা বাঁ হাতে চেপে ধরে কোনো রকমে উঠে দাঁড়িয়েছে। রঞ্জন হুড়মুড় করে ঘোড়াটা চালিয়ে দিল তার গায়ের উপর দিয়ে। ঘোড়াটাকে আবার ফিরিয়ে বলল, একবারে হয়নি, আরো 2-3 বার দিতে হবে। না না রঞ্জন, আর থাক। হঠাৎ দুটো বন্দুক গর্জে উঠল দূর থেকে। রিঙ্কু, মাথা নিচু করো, মাথা নিচু করো, শুয়ে পড়ো, গুলি ছুটছে। মোহন সিংকে ছেড়ে দিয়ে সে ঘোড়াটা ছোটালো অন্যদিকে। খাওয়ার্ডস, আনফেয়ার মিন্স নিচ্ছে। আমার কাছে বন্দুক পিস্তল কিচ্ছু নেই, তবু ওরা গুলি ছুটছে কেন? সামনাসামনি লড়ে যাওয়ার হিম্মত নেই। মাঝে মাঝেই এক একটা ভাঙা দেওয়াল এসে পড়ছে বলে ঘোড়ার মুখ ফেরাতে হচ্ছে বারবার। একটা দিক অনেকটা ফাঁকা পেয়ে রঞ্জন ঘোড়া ছুটিয়ে দিল প্রচণ্ড জোরে। গুলির আওয়াজ আর শোনা গেল না। আস্তে, এবার একটু আস্তে, আমি আর ধরে থাকতে পারছি না, পড়ে যাব। ঘোড়া এখন পক্ষীরাজ, কে ধরবে আমাদের? বলতে বলতেই ঘোড়াটা একটা উঁচু জায়গা থেকে লাফ দিল সামনে। সবাই মিলে একসঙ্গে ঝপাং করে গিয়ে পড়ল জলে, একটা নদী। যাক, ভালোই হলো, আজ সারাদিন স্নান করা হয়নি, মনে আছে? তুমিও অনেক ধুলোবালি মেখেছ, এইবার নদীতে ভালো করে স্নান করা যাবে। ত্রিশূলটা সন্তুর হাতে দিয়ে কাকাবাবু টর্চ নিয়ে এগোচ্ছেন সামনে সামনে। তার পেছনে সন্তু, তারপর জোজো। বিরজু সিং জোজোর চুলের মুঠি ধরে আছে এক হাতে, অন্য হাতে রিভলভারটা রেডি রেখেছে। সিঁড়িটা যে শুধু সরু তাই নয়, মাঝে মধ্যে 2-1টা ধাপ একেবারে ভাঙা। কাকাবাবু একটা ক্রাচ বাড়িয়ে আগে দেখে নিচ্ছেন পরের ধাপটা আছে কিনা, তারপর পা ফেলছেন। সন্তু পেছন থেকে ধরে আছে কাকাবাবুর কোমর, যাতে তিনি হঠাৎ পা পিছলে পড়ে না যান। সন্তু নিজেই আগে আগে যেতে চেয়েছিল, কাকাবাবু রাজি হননি। একটা বিচ্ছিরি গন্ধ পাচ্ছি, কিসের গন্ধ বলতে পারিস? ঠিক বুঝতে পারছি না, কিছু একটা পচা পচা গন্ধ মনে হচ্ছে। প্রায় 30টা সিঁড়ি নামার পর টর্চের আলোয় চকচক করে উঠল কালো জল। এই রে, এখানে জল দেখছি, কতটা গভীর কে জানে। আমি নেমে দেখব? না সন্তু, আগেই তোর নামার দরকার নেই, আমি দেখে নিচ্ছি। সিঁড়ির ওপর বসে তিনি একটা ক্রাচ বাড়িয়ে দিলেন সামনে। সেটা বেশি ডুবল না, মাটিতে ঠক ঠক শব্দ হলো। না, এখানে জল বেশি নেই, সামনে আর সিঁড়িও নেই, শক্ত মাটি, এখন আর চিন্তার কিছু নেই। সেই জলের মধ্যে এগোতে এগোতে এক জায়গায় হাঁটু পর্যন্ত ডুবে গেল। তারপর আবার জল কমে এলো, খানিকটা জায়গা একেবারে শুকনো। এই রাস্তাটা উঁচু নিচু, যেখানে ঢালু সেখানেই জল জমে আছে। এত নিচে জল এলো কি করে? সেটা ঠিক বুঝতে পারছি না তো এখনো। মাটির তলা থেকে অবশ্য জল উঠতেই পারে, মানে এরকম একটা গভীর কুয়ো খুঁড়লে জল কি বেরোতো না? এসব পাথুরে দেশে অনেক গভীর করে কুয়ো খুঁড়তে হয়। তাছাড়া যেখানে মাটির তলা থেকে জল ওঠে সেখানে কি রাজারা গুপ্ত ঘর বানাতো কি জানি, দেখা যাক। এই লোকটা আমার চুল খামচে ধরে আছে কেন? সত্যিই তো, ওর চুল চেপে ধরার কি দরকার? তাই তুমি ওকে ছেড়ে দাও না, আমরা তো আর পালাচ্ছি না এখান থেকে। নেই ঝড়েগা। এ তো আচ্ছা গোয়ার দেখছি। জোজো সন্তুর কোমরে একটা খোঁচা মেরে কি যেন ইঙ্গিত করলো। ও সিংজি, একবার একটু ছাড়ো, আমার মাথা খুব চুল কাচ্ছে, একবার চুলকে নি। বিরজু সিং হাতের মুঠোটা আলগা করল। জোজো পকেট থেকে হাত বের করে মাথা চুলকাবার জন্য ওপর দিকে হাত তুলেই শুকনো লঙ্কার গুঁড়ো ছুঁড়ে দিল বিরজু সিংয়ের চোখে। এই নে। সেই অবস্থাতেই এক হাতে চোখ চাপা দিয়ে অন্য হাতে গুলি চালাতে গেল বিরজু সিং। সন্তু তার ত্রিশূলটা দিয়ে খুব জোরে মারল সেই হাতে।
হাত থেকে রিভলভারটা খসে পড়ে গেলেও বীরজু সিং অন্ধের মতো লাফিয়ে জোজোকে জাপটে গলা টিপে ধরল। এবার সন্তু আর এক ঘা ত্রিশূল কষালো তার মাথায়। বীরজু সিং সেই আঘাতে টলে পড়ে গেল। কি করলি রে, মেরে ফেললি নাকি লোকটাকে? না, ত্রিশূলের পাশটা দিয়ে মেরেছি, গাঁথিনি। ও বড় জোর অজ্ঞান হয়ে গেছে। জোজো, তুই কি করলি রে লোকটাকে? সেই শুকনো লঙ্কার গুঁড়ো সন্ধেবেলা পকেটে পুড়েছিলাম, মনে আছে? কাজে লেগে গেল। তুই যে এবার সত্যি দারুণ কাণ্ড করে ফেললি রে জোজো, আমি তো বুঝতেই পারিনি। এ আর এমন কি, ওরকম কত গুন্ডাকে আমি ঘায়েল করেছি। একবার ইজিপ্টে। এবার থেকে জোজোর সব কথাই বিশ্বাস করতে হবে। লোকটাকে যখন অজ্ঞান করেই ফেলেছিস, তাহলে ওর হাত পা বেঁধে ফেল, নইলে কখন আবার পেছন থেকে ঘাড়ে এসে লাফিয়ে পড়বে। দড়ি দড়ি কোথায় পাওয়া যাবে? দড়ি পাওয়া যাবে না, তোদের জামা দুটো খুলে তাই দিয়ে বেঁধে দে। হাত দুটো পিছনে নিয়ে গিয়ে বাঁধলে আর খুলতে পারবে না। এখানে দেখছি সামনে একটা দেওয়াল, আর পথ নেই। টর্চের আলোয় পরীক্ষা করে তিনি দেওয়ালের গায়ে একটা চৌকো গর্ত দেখতে পেলেন। তার মধ্যে ঢুকে গেল ত্রিশূলটা। কাকাবাবু ত্রিশূলটার ডাইনে বাঁয়ে ঘোরাতেই দেওয়ালটাও ঘুরতে লাগলো একটু একটু করে। সেই সঙ্গে সুড়ঙ্গের ওপর দিকে বিশাল জোরে শব্দ হতে লাগলো। ওপর থেকে একটু একটু যে আলো আসছিল সেটাও মুছে গেল। আশ্চর্য ব্যাপার, আগেকার দিনের লোকদেরও কতখানি ইঞ্জিনিয়ারিং জ্ঞান ছিল দেখ। এই দেওয়ালটা সরে যেতেই ওপরের সুড়ঙ্গের মুখটা বন্ধ হয়ে গেল। ওপরের আওয়াজটার এত জোর যে বুক কেঁপে উঠেছিল সন্তু আর জোজোর। বীরজু সিংয়ের রিভলভারটা হাতে তুলে নিয়ে কাকাবাবু বললেন, এটা তো মনে হচ্ছে আমারই। হ্যাঁ, ঠিক ধরেছি, মোহন সিং আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। সন্তু, তুই যেমন বীরজু সিং এর মাথা ফাটালি, সেই রকম যজ্ঞ বলে একটা লোক আছে, দুপুরে আমার মাথা ফাটিয়েছে। এখনো মাথাটা টনটন করছে। এতক্ষণে মুক্তি পাওয়া গেল। আজ সারাদিন বড্ড জ্বালিয়েছে ওরা। এবার আর উপরের শিবলিঙ্গটা ওরা সরাতে পারবে না, ওটা ভাঙতেও পারবে না। কোনো কুলি মজুরও শিবলিঙ্গ ভাঙতে রাজি হবে না। এখন হীরাটা খুঁজে পাই বা না পাই, তাতে কিছু আসে যায় না। কি বল? আচ্ছা কাকাবাবু, একখানা হীরের জন্য ওরা এত কাণ্ড কেন করছে? হীরেটা কি এমন দামি? ও, তোরা তো সব ব্যাপারটা জানিস না, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। বিজয়নগর আর বাহামনি রাজ্যের কথা তুই ইতিহাসে কিছুটা পড়েছিস। এই দুই রাজ্যে দারুণ শত্রুতা ছিল। প্রায় 200-250 বছর ধরে ওদের মধ্যে লড়াই হয়েছে। কখনো বিজয়নগর জিতেছে, কখনো বাহামনি জিতেছে। তারপর হলো কি, একসময় বাহামনি রাজ্য ভেঙে 5 টুকরো হয়ে গেল। স্বভাবতই টুকরো টুকরো হয়ে ওরা দুর্বল হয়ে পড়ল, আর বিজয়নগর হয়ে উঠল খুব শক্তিশালী। বিজয়নগরের রাজা তখন সদাশিব, তিনি ছিলেন অপদার্থ। আসল ক্ষমতা ছিল রাজারই এক আত্মীয় রাম রায়ের হাতে। এই রাম রায় ছিলেন দারুণ বীর পুরুষ। তিনি অনেকগুলো যুদ্ধ জয় করে বিজয়নগর সাম্রাজ্যের সীমানা বাড়িয়ে দিয়েছিলেন। ওদিকে বাহামনির সুলতানরা নিজেদের মধ্যে ঝগড়া করে মরছে। তাহলে বিজয়নগর ধ্বংস হলো কেন? হলো কি, কয়েকটা যুদ্ধ জয় করার পর ওই রাম রায়ের দারুণ অহংকার হয়ে গেল। তিনি ভাবলেন বিজয়নগরের সৈন্যদের আর কেউ হারাতে পারবে না। তিনি সুলতানদের খুব অপমান করতে লাগলেন। তখন মরিয়া হয়ে সেই 5 জন সুলতান আবার জোট বাঁধল। তারা একসঙ্গে লড়াই করবে ঠিক করল। তাদের নেতা হলেন আলী আদিল শাহ। সেই 5টি রাজ্যের ফৌজ একসঙ্গে আক্রমণ করতে এলো বিজয়নগর রাজ্য। সেখানকার রাজা তো কোনো খবরই রাখতেন না। রাম রায় অহংকার নিয়ে মত্ত ছিলেন। তিনি ভাবতেন বাহামনির সুলতানরা এই রাজ্য আক্রমণ করতে সাহসই পাবে না। একদিন দুপুরে তিনি খেতে বসেছেন। এই সময় খবর পেলেন শত্রুপক্ষ তাঁদের রাজ্যে অনেকখানি ঢুকে পড়েছে। খাওয়া ছেড়ে তক্ষুনি উঠে রাম রায় গেলেন যুদ্ধ করতে। তখন তার বয়স 90-91 হবে, তবু সাহস ছিল খুব। বুড়ো প্রফেসর ভগবতী প্রসাদ শর্মা এই জন্যই রাম রায়ের পাঠ করতে চেয়েছিলেন।
তাঁর বয়সের সঙ্গে মানিয়ে যেত। যাই হোক, রামরায় তো যুদ্ধ করতে গেলেন। সৈন্যদের বললেন, আলী আদিল আর অন্যান্য সুলতানদের প্রাণে মারবে না, জ্যান্ত ধরে আনবে, আমি তাদের খাঁচায় পুরে পুষব। কিন্তু ঘটনা ঘটল ঠিক উল্টোটা। রামরায় যুদ্ধে যেতে না যেতেই শত্রুপক্ষের একটা হাতি পাগলা হয়ে গিয়ে ঢুকে পড়ল এদিকে। সেই পাগলা হাতির তাণ্ডবে কাছাকাছি সৈন্যরা ভয়ে দৌড়তে লাগল। রামরায় একটা চতুর্দোলা চেপেছিলেন, সেটা থেকে তিনি পড়ে গেলেন। অমনি শত্রুপক্ষের কিছু সৈন্য তাঁকে দেখতে পেয়ে ধরে নিয়ে গেল সুলতানের কাছে। সুলতান একটুও দেরি না করে রামরায়ের মুন্ডুটা কেটে ফেলে একটা লম্বা বর্ষার ফলকে গেঁথে উঁচু করে দেখাতে লাগলেন বিজয়নগরের সৈন্যদের। রামরায়ের কাটা মুন্ডু দেখেই বিজয়নগরের সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে গেল। বিজয়নগরের সৈন্যবাহিনী ছিল বিশাল, ঠিকঠাক লড়াই হলে তারা জিততেও পারত, কিন্তু একজন ভালো সেনাপতির অভাবে তারা গো হারান হেরে গেল, যে যেদিকে পারল পালালো। যুদ্ধে জয়ী হবার পর আলী আদিল ঠিক করলেন বিজয়নগরের রাজধানীটাকেই একেবারে ভেঙে গুঁড়িয়ে দেবেন, যাতে এ রাজ্য আর কোনোদিন উঠে দাঁড়াতে না পারে। মাত্র কয়েকদিনের মধ্যেই বিজয়নগর একেবারে ধ্বংস হয়ে গেল। পুরো শহরটাকেই ধ্বংস করে দিল? হ্যাঁ, বাড়ি ঘর, দোকানপাট, মন্দির টন্দির সব। হাজার হাজার লোককে মেরে ফেলে। দুটো একটা মন্দির শুধু টিকে গেছে, আর রাজপ্রাসাদের খানিকটা অংশ। মোট কথা, বিজয়নগর চিরকালের মতো ধ্বংস হয়ে গেল। তারপরে আর এখানে মানুষ থাকেনি। 400 বছর ধরে এইরকম ধ্বংসস্তূপ হয়েই পড়ে আছে। তাহলে সেই হিরেটা? হ্যাঁ, এবার হীরের কথাটা বলছি। তখন ইউরোপিয়ান বণিকেরা এদেশে আসতে শুরু করেছে। বিজয়নগরের জাঁকজমক দেখে তারা অবাক হয়ে যেত। ধন দৌলত মণি মাণিক্যের শেষ ছিল না। কেউ কেউ বলেছে বিজয়নগর রোমের চেয়েও বড় শহর ছিল। পর্তুগিজ, ইতালিয়ান পর্যটকেরা বিজয়নগরের কথা লিখে গেছেন। এখানে তখন অনেক হিরে পাওয়া যেত। গোলকুন্ডার হীরের খনিও ছিল বিজয়নগর রাজ্যের মধ্যেই। তার মধ্যে কয়েকজন পর্যটক একটা হীরের কথা লিখেছে। সেটা প্রায় অবিশ্বাস্য। সেই হীরেটা নাকি একটা মুরগির ডিমের সমান। পৃথিবীতে এত বড় হীরে আজও কেউ দেখেনি। সেই হীরেটা গেল কোথায়? সুলতানের সৈন্যরা যখন বিজয়নগর ধ্বংস করে তখন নিশ্চয়ই লুটপাটও করেছিল অনেক। তারা সেই হীরেটা পায়নি? লুটপাট তো করবেই। গরুর গাড়ি ভর্তি করে সোনাদানা আর হীরে জহরত নিয়ে গেছে। রামরায় মারা যাবার পর রাজা সদাশিব তাড়াতাড়িতে যা পেয়েছেন সোনাদানা নিয়ে পালিয়েছিলেন, কিন্তু মুরগির ডিমের মতো হীরেটা তাঁর কাছে ছিল না। অনেকে বলে যে বিজয়ী বীর হিসেবে আলী আদিল শাহ সেই হীরেটা পেয়েছিলেন, কিন্তু সেটাও বোধহয় সত্যি না। তারপর সেটা গেল কার কাছে? অত বড় হীরেটা তো হারিয়ে যেতে পারে না। মোগল সম্রাট শাহজাহানের কাছে যে কোহিনূর ছিল সেটা নানান হাত ঘুরে শেষ পর্যন্ত পাঞ্জাব কেশরী রঞ্জিত সিং এর নাবালক ছেলের কাছ থেকে ইংরেজরা নিয়ে যায়। সেটা এখনো ইংল্যান্ডের রানীর সম্পত্তি। আর কোহিনূরের চাইতেও বড় একটা হীরের সম্পর্কে সারা পৃথিবীর মানুষের কৌতূহল তো থাকবেই। হিরেটা তাহলে এখানেই আছে? বহু লোক এখানে এসে বিজয়নগরের বিখ্যাত হীরেটা খোঁজাখুঁজি করেছে। আমিও একবার এসে খুঁজে গেছি, কেউ কোনো সন্ধান পায়নি। কিন্তু হীরে তো কখনো ভাঙে না বা নষ্ট হয়ে যায় না, তাহলে সেটা অদৃশ্য হয়ে যাবে কি করে? অনেকের ধারণা হয়েছে সেটা নিশ্চয়ই কোনো রাজা বাদশার হাত থেকে নদীতে বা সমুদ্রে পড়ে গেছে। এছাড়া আর কোনো ব্যাখ্যা নেই। কিন্তু প্রফেসর ভগবতী প্রসাদ শর্মা ওই হীরেটার সন্ধানে বহু বছর ধরে লেগেছিলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল হীরেটা এখানেই আছে। হঠাৎ কিছুদিন আগে তিনি একটা পুঁথির খোঁজ পান। সেই পুঁথিতে লেখা আছে যে রামরায় সেই হীরেটা বিঠ্ঠল স্বামী মন্দিরে দান করেছিলেন। অত দামি জিনিস বাইরে রাখা হতো না। এই মন্দিরেরই কাছাকাছি কোথাও কোনো গুপ্ত জায়গায় সাবধানে রাখা থাকত। পুঁথি মানে কি জানিস তো জোজো? পুরনো আমলের হাতে লেখা বই। হে পুঁথি মালার পুঁথি নয়। আর জানি এ তো সবাই জানে। আচ্ছা, সুলতানরা এই মন্দিরটা কেন ভাঙল না? আর এখানে লুটপাটই বা কেন করেনি? আর আপনি তখন
কি যেন বাজনার কথা বলছিলেন তখন? সেটাও একটা গল্পের মতো। সুলতানদের বাহিনী যখন বিজয়নগর ধ্বংস করার জন্য কামান দাগতে দাগতে এগোচ্ছে, তখন কামানের আওয়াজ এক একবার থামতেই তারা সুন্দর টুং টাং ঝুনঝুন শব্দ শুনতে পাচ্ছিল, ঠিক যেন কোনো মিষ্টি বাজনার মতো। তারা তো দারুণ অবাক, এরকম সাংঘাতিক যুদ্ধের মধ্যেও কে বাজনা বাজাবে। আরো একটু এগিয়ে এসে দেখলো এই মন্দিরের বারান্দায় পাকা চুল দাড়ি আর ধপধপে সাদা কাপড় পরা এক পুরোহিত একা দাঁড়িয়ে আছে, আর এই মন্দিরের থান থেকে আপনা আপনি বাজনার শব্দ বেরোচ্ছে। তখন সৈন্যরা ভাবল এটা কোনো অলৌকিক ব্যাপার। তারা ভয়ে আর এই মন্দিরের কাছে ঘেঁষল না। আসল ব্যাপারটা হচ্ছে এই মন্দিরের থামগুলো বিশেষ কায়দায় তৈরি। কিছু দিয়ে আস্তে টোকা মারলেই সুন্দর গানের সুরের মতো শব্দ হয়। সেদিন কামানের প্রচন্ড গর্জনে যে ভাইব্রেশন হচ্ছিল, তাতেই মন্দিরের থাম থেকে আপনা আপনি সুর বেরোচ্ছিল। সেই সুর শুনে সৈন্যরা ভয় পেয়ে পালালো বলেই মন্দিরটা বেঁচে গেল। এখনো এই মন্দিরের গায়ে টোকা দিলে সেই সুর শোনা যায়। রঞ্জনকেও সেই বাজনা শোনাবো বলেছিলাম। ও হ্যাঁ, এই রঞ্জনরা কোথায় গেল? রঞ্জন রিঙ্কুকে দেখিসনি? না, জোজো আর আমি আগেই অজ্ঞান হয়ে গেলাম ওই শরবত খেয়ে। রঞ্জনদা গ্লাস দিয়ে খেয়েছিল, হয়তো রঞ্জনদার এখনো জ্ঞান ফেরেনি। আমাদের চেয়ে রঞ্জনদার চেহারা তো অনেকটাই বড়, তাই তাড়াতাড়ি হজম করে ফেলতে পারে। কিন্তু আমাদের দুজনকে যেখানে ওরা ফেলে এসেছিল সেখানে রঞ্জনদা রিঙ্কুদিকে তো দেখলাম না। তোদের কোথায় ফেলে দিয়ে এসেছিল? অনেক দূরে একটা পাহাড়ের উপর জঙ্গলের মধ্যে। আমাদের মেরেই ফেলতে চেয়েছিল। যেভাবে আমরা ফিরে এসেছি না, আপনি শুনলে। আচ্ছা, সে ঘটনা পরে শুনবো। রঞ্জন রিঙ্কুর জন্য চিন্তা হচ্ছে খুব, কিন্তু এখন কিছু উপায়ও তো নেই। এখান থেকে বেরিয়ে ওদের খোঁজ করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা কি করে বেরোবো? উপরে উঠলেই তো ওরা ধরবে। না, ওপরে আর ওঠা যাবে না। সাধারণত এই ধরনের সুড়ঙ্গের দুটো মুখ থাকার কথা। শেষ পর্যন্ত গিয়ে তো দেখা যাক। চল, অনেকক্ষণ বিশ্রাম আর গল্প হয়েছে। এই বিরজু সিং এখানেই পড়ে থাকবে তো? আর না তো কি, ওকে টেনে টেনে কি আমাদের সঙ্গে নিয়ে যাব নাকি? অত পরিশ্রম কে করবে? আমি ওর চুল ধরে টেনে নিয়ে যেতে পারি। আমার চুলের মুঠি ধরে অনেক ঝাঁকিয়েছে। ও এখানেই থাক, পরে ওকে ছেড়ে দেবার একটা কিছু ব্যবস্থা করা যাবে। খানিকটা এগোতেই সামনে আবার খানিকটা জল দেখা গেল। তার মানে এইখানটা ঢালু। ওরা জলে পা দিতেই দূরে কি যেন খলবল করে উঠল জলের মধ্যে। তিনজনেই চমকে পিছিয়ে এলো খানিকটা। কাকাবাবু টর্চের আলো ফেলে ভালো করে দেখতে লাগলেন। সাপ! মাটির তলায় সাপ থাকে? সাপ নয়, মাছ। মাটির তলায় সাপ যদিও বা থাকতে পারে, কিন্তু মাছ আসবে কেমন করে? যাত্রা পথে মাছ দেখা শুভ লক্ষণ। এতক্ষণে আরেকটা জিনিস বুঝতে পারলাম। আমরা যে পচা গন্ধটা পাচ্ছিলাম সেটা আসলে মাছের পচা গন্ধ। এই জলে মাছ থাকলে সেটা খাবার তো কেউ নেই, তাই কিছু কিছু মাছ মনে হয় পচেও যায়। এটা ঠিকই বলেছিস, মাছ পচা গন্ধই বটে। কাকাবাবু, ওটা কি? ওখানে কে বসে আছে? দৃশ্যটা দেখে ভয় পাওয়ারই কথা। জলটা যেখানে শেষ হয়েছে ঠিক তার পাশেই দেওয়ালে ঠেস দিয়ে বসানো আছে একটা মানুষের কঙ্কাল। শুধু হাড়গুলোই দেখা যাচ্ছে টর্চের আলোয়। কিন্তু তার বসে থাকার ভঙ্গিটার জন্যই মনে হচ্ছে যেন জীবন্ত, যেন কঙ্কালটা মাথা নিচু করে কিছু একটা চিন্তা করছে। এক্ষুনি মুখ তুলে চাইবে। হয়তো 400 বছর আগে লোকটা ওই গুপ্ত সুড়ঙ্গের প্রহরী ছিল। কোনো একদিন সুড়ঙ্গের মুখটা বন্ধ হয়ে গেছে আর খোলেনি। ওর চিৎকারও কেউ শুনতে পায়নি। কিন্তু বসে বসে কি কেউ মরে? মানে মরার সময় তো সবাই শুয়েই পড়ে। শুয়ে শুয়ে মরার পরও অনেক সময় মৃতদেহ আস্তে আস্তে উঠে বসে। এরকম আমি নিজের চোখে দেখেছি। ওইটার পাশ দিয়ে আমাদের যেতে হবে? আরে ভয়ের কি আছে, কঙ্কাল মানে ভূত নয়। এই দেখ, আমি যাচ্ছি। সন্তু আগে আগে চলে গেল। জোজো কাকাবাবুকে ধরে রইল। কঙ্কালটার পাশ দিয়ে যাবার সময় সে চোখ বুজে ফেলল। হে ভগবান, এখান থেকে কি করে বেরোবো? হ্যাঁ, এই লোকটা প্রহরী ছিল।
ওর পাশে একটা মরচে ধরা তরোয়াল পড়ে আছে। এখানে প্রহরী বসিয়ে রাখতো, তার মানে কাছাকাছি রত্ন ভাণ্ডার থাকার কথা। আমাদের অবস্থাও বোধহয় ওই লোকটার মতনই হবে। সুড়ঙ্গর ওপরটা যদি আর না খোলে। অত ঘাবড়াস নিরে জোজো, তাতে কোনো লাভ হবে না। আগে শেষ পর্যন্ত দেখিনি। একটু পরেই আবার একটা ঢালু জায়গা, সেখানেও জল জমে আছে। সন্তু ছপ ছপ করে আগে এগিয়ে গেল। জোজো এখনো কাকাবাবুর হাত ছাড়েনি। একটু অসাবধান হতেই কাকাবাবুর হাত থেকে টর্চটা জলে পড়ে গেল। কাকাবাবু হাত ডুবিয়ে টর্চটা খুঁজতে লাগলেন। তার হাতের ওপর দিয়ে দু একটা মাছ চলে গেল। সুড়ঙ্গটা অন্ধকার হয়ে গেছে। তার মধ্যেই সামনে একটা হুড়মুড় শব্দ হলো। কাকাবাবু, কাকাবাবু, আমায় ধরেছে। কোনো রকমে টর্চটা তুলে সেদিকে আলো ফেলতেই কাকাবাবু দেখতে পেলেন দুটো জলজলে চোখ, নীল আগুনের টুকরোর মতো। চোখ দুটো দেখেই কাকাবাবু চিনতে পারলেন, কিন্তু এই প্রথম ঘাবড়ে গেলেন তিনি। টর্চের আলো তার হাতে কেঁপে যাচ্ছে, দরদর করে ঘাম বেরোতে লাগলো শরীর থেকে। ওরে বাবা, ফোঁস ফোঁস করে শব্দ হচ্ছে। জোজো, ভয় পাসনি। তুই টর্চটা ধর, ওই চোখ দুটোর ওপর থেকে আলো সরাবি না। সন্তু, নড়াচড়া করিস না, এত বড় সাপের বিষ থাকে না। তুই শুধু নিজের চোখ দুটো ঢেকে থাক, চোখে যেন না কামড়ায়। গুলিও করতে পারছি না, তোর গায়ে লাগবে। কাকাবাবু পিছিয়ে গিয়ে সেই কঙ্কালটার পাশ থেকে মূর্ছে পড়া তরোয়ালটা তুলে নিয়ে আসলেন। ফিরে এসে সন্তুর খুব কাছে এগিয়ে গেলেন। সন্তু যন্ত্রণায় কাতরাচ্ছে, জোজোর হাতেও টর্চটা কাঁপছে। কাকাবাবু তলোয়ারের ডগাটা দিয়ে সাপটাকে চেপে একটা খোঁচা মারবার চেষ্টা করলেন। সঙ্গে সঙ্গে রেগে খুব জোরে ফোঁস করে সাপটা অনেকটা মুখ বাড়িয়ে কামড়াতে এলো কাকাবাবুকে। কাকাবাবু বিদ্যুৎ বেগে সাপটার গলায় একটা কোপ বসালেন। মূর্ছে পড়া তলোয়ারে সাপটার গলা মোটেই কাটল না, কিন্তু কাকাবাবু তলোয়ার দিয়ে সাপটার মাথা ঠেসে ধরলেন জলের ভিতর। কাকাবাবু, ও আমার পাটা গুঁড়িয়ে দিচ্ছে। লেজের দিকটা চেপে ধরে খোলার চেষ্টা কর। প্রাণপণ শক্তিতে ডান হাতের তলোয়ার দিয়ে জলের মধ্যে সাপটার গলা চেপে রেখে কাকাবাবু বাঁ হাত দিয়ে রিভলভারটা বের করলেন। তারপর খুব সাবধানে টিপ করে জলের মধ্যেই গুলি চালালেন দুবার। সন্তু, জোজো, সাবধান। এরকম সাপ সাধারণত এক জোড়া থাকে, আর একটা আছে বোধহয়। তোরা খুঁজে দেখ, আমি বসে একটু রেস্ট নিই। সাপটা ময়াল জাতের। সন্তুর পা পড়ে গিয়েছিল ওর গায়ে। সঙ্গে সঙ্গে সন্তুর ডান পায়ে 7টা পাক দিয়েছিল। আর একটুক্ষণ বেঁচে থাকলেই সাপটা সন্তুর পায়ের হাড় মুড়মুড়িয়ে ভেঙে দিত। একটু সুস্থ হবার পর জোজোর কাছ থেকে টর্চটা নিয়ে সন্তু সুড়ঙ্গের সামনের দিকটা কিংবা দুদিকের দেওয়াল এগুলো ভালো করে দেখতে লাগলো। দ্বিতীয় সাপের কোনো চিহ্ন নেই। সুড়ঙ্গের একদিকের দেওয়ালে কুলুঙ্গির মতো একটা জায়গা কাটা। সেখানে আলো ফেলতেই কি যেন একটা ঝকঝক করে উঠছে। সে বারবার সেখানে আলো ফেলছে। ওইখানেই কি দ্বিতীয় সাপটা আছে? তার চোখ ঝকঝক করছে। কাকাবাবুও সেই আলোর ঝিলিক দেখতে পেলেন একবার। সঙ্গে সঙ্গে প্রায় লাফ দিয়ে উঠে এসে তিনি চিৎকার করে বললেন, বিজয়নগরের হিরে! কুলুঙ্গির ভেতরের দৃশ্যটা অদ্ভুত। সামনেটা মাকড়সার জাল দিয়ে ঘেরা। সেই জাল ছিঁড়তেই দেখা গেল সেখানে বসানো আছে একটা বাচ্চা ছেলের কঙ্কাল। মাত্র 3-4 বছর বয়সের শিশুর কঙ্কাল বলেই মনে হয়। সেই কঙ্কালটার সামনে অনেক রকম লাল, সবুজ, নীল পাথরের টুকরো ছড়ানো।
কঙ্কালটা ঠিক কোলের কাছে রয়েছে অবিকল মুরগির ডিমের মতোই একটা পাথর। আলো পড়তেই তা থেকে চোখ ধাঁধানো দীপ্তি বেরিয়ে আসছে। কাকাবাবু খুব সাবধানে সেই পাথরটা বের করে এনে বললেন, তাহলে তাহলে সত্যি আছে বিজয়নগরের হিরে। প্রফেসর শর্মা এখানে থাকলে কত খুশি হতেন। আবিষ্কারের কৃতিত্ব আমরা প্রফেসর শর্মাকেই দেব, কি বলিস সন্তু? কাকাবাবু, আমিও একবার হাতে নিয়ে দেখতে চাই। জোজো আর সন্তু দুজনেই হিরেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। হাতে নিলে খুব একটা সাংঘাতিক কিছু বলে মনে হয় না। এর যে এত দাম সেটা বোঝাও শক্ত। অনেক কালের ধুলো জমেছে, পালিশ করাতে হবে, নতুন করে কাটাতেও হবে। ঠিক মতো কাটালে হীরের সৌন্দর্য ঠিক মতো খোলে। অন্য পাথরগুলো খুব দামি হবে নিশ্চয়ই। ওগুলো পকেটে নে, এবার শিগগির বেরিয়ে পড়তে হবে। কোন দিক দিয়ে বেরোবো? সাপটাকে দেখে একটা জিনিস বোঝা গেল। মাছ দেখেও আমার সেই কথাটাই মনে হয়েছিল আগে। এখানে বাইরে থেকে জল ঢুকে পড়ে। খুব সম্ভবত কাছাকাছি একটা নদী আছে, জলের সঙ্গে মাছও আসে, তারপর ঢালু জায়গাটাতে আটকে যায়। সেই মাছ খেতে সাপ আসে। সুতরাং নদীর দিকে একটা বেরোবার রাস্তা আছেই। এরপর আরও 2 জায়গায় ঢালু জলাশয় পড়ল। প্রত্যেকটাতেই দ্বিতীয় সাপটা আছে কিনা ভালো করে দেখে তারপর ওরা নামল। এদিকের মাছগুলো ছোট ছোট মৌরলা মাছের মতো, জলও অনেক পরিষ্কার। পাথরের দেওয়াল পড়ল আর একটা, সেটাও খুলতে হলো ত্রিশূল দিয়ে। সুড়ঙ্গটা বাঁক নিতেই দেখা গেল একটা লোহার দরজা, কিন্তু তার একটা দিক কিছুটা ভাঙা। সেখান দিয়ে এখনো জল ঢুকছে একটু একটু। কাকাবাবু বলেছিলেন না, রাজারা এই সব সুড়ঙ্গে সবসময় একটা বেরোবার রাস্তা রাখত। বহু কালের পুরনো দরজা, জল লেগে মরচে পড়ে খানিকটা ভেঙে গেছে। দরজায় ভিতরের দিকে একটা হুড়কো লাগানো, সেটা ধরে খানিকক্ষণ টানাটানি করতেই খুলে গেল সেটা। দরজাটা ফাঁক করতেই দেখা গেল একটু নিচে একটা নদী। কি আরাম! ভেতরে যেন দম আটকে আসছিল শেষ দিকে। ভোর হয়ে আসছে, একটু একটু করে আলো ফুটছে দেখ। সত্যি বেঁচে গেলাম। বাইরের জায়গাটা উঁচু ঢিবির মতো, চতুর্দিক ঝোপঝাড় হয়ে আছে, সেই জন্যই লোহার দরজাটা দেখা যায় না। অবশ্য ভেতরেও সুড়ঙ্গের মাঝখানে নিরেট পাথরের দেওয়াল আছে, ত্রিশূলের চাবি ছাড়া যা খোলা যায় না। সেই পাথরের দেওয়ালের তলা দিয়ে জলের সঙ্গে সাপ বা মাছ যেতে পারে, কিন্তু মানুষের গলে যাবার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের চেষ্টা করতে হবে নদীটা পার হয়ে যেতে, তারপর হসপেটে গিয়ে ব্যাঙ্গালোরে ফোন করে সব জানাবো। হসপেট থানা থেকে পুলিশ এনে ধরতে হবে এই মোহন সিং এর দলটাকে। কাকাবাবু, ওই দেখুন, খানিকটা দূরে একটা গোল নৌকা দেখা যাচ্ছে। ওটা বোধহয় খেয়া ঘাট। তাহলে ওখান দিয়ে নদীটা পার হওয়া যাবে। চল তাহলে ওই দিকেই যাই। এখন বিশ্রাম নিলে চলবে না, নদীটা পার হওয়া আগে দরকার। পূব আকাশে লাল রঙের সূর্য উঠেছে। আশ্চর্য ব্যাপার, ভোরের সূর্যের রং টুকটুকে লাল হলেও ভোরের আলোর রং নীলচে। শোনা যাচ্ছে পাখির কিচিরমিচির। দিনের আলোয় একবার হিরেটা দেখি। এটা তো গভর্নমেন্টকে দিয়ে দিতেই হবে, তার আগে একবার ভালো করে দেখে নি। কাকাবাবু সূর্যের দিকে মুখ করে দুহাত ঘুরিয়ে হিরেটা দেখছেন। আচমকা ঢিবির ওপর থেকে একটা লোক লাফিয়ে পড়ল তার সামনে। লোকটার হাতে একটা রাইফেল। তারপরেই নেমে এলো একটা মেয়ে, কস্তুরী আর জাগ্গু। রায়চৌধুরী বাবু, আপনি তো খুব ধোঁকাবাজ মানুষ মশাই। আমাকে ফাঁকি দেবেন? আপনি কস্তুরীকে চেনেননি ভালো করে। 2 ঘন্টা ধরে বসে আছি এখানে আপনাদের জন্য। দিন দিন, হিরেটা দিন। কাকাবাবু জাগ্গুর দিকে তাকালেন। জাগ্গুর মুখখানা বুলডগের মতো, চোখ দুটো স্থির, রাইফেলের ট্রিগারে তার হাত।
কস্তুরীর হুকুম পেলেই যে সে গুলি করবে তাতে কোনো সন্দেহ নেই। দিন দিন, হিরেটা দিন। তুমি কি করে এখানে এলে? কি করে বুঝলে যে? অত কথা বলার সময় আমার নেই। আমি 3 গুনব, তার মধ্যে হিরেটা দিন আমার হাতে, নইলে এই জাগু 1 2। কাকাবাবু হিরেটা কস্তুরীর হাতে তুলে দিলেন। কস্তুরী হিরেটাতে চুমু খেতে খেতে কেঁদে ফেলল। আমি শেষ পর্যন্ত পেয়েছি, সব কষ্ট সার। বুঝলেন বাঙালি বাবু, আমি বিঠল সাহেবের মন্দিরের পুরোতকে জেরা করে জেনেছি এদিকে নদী আছে কিনা। পুরোতেই সুরঙ্গের কথা তার বাবার মুখে শুনেছে, কিন্তু কোনোদিন খুলতে দেখেনি। আমি ঠিক বুঝতে পেরে চলে এসেছি নদীর ধারে। সুরঙ্গের একটা মুখ এদিকে থাকবেই, এদিকে থাকবে। তোমার বুদ্ধি আছে, তা স্বীকার করতেই হবে। হিরে পেয়ে গেছি আমি, এবার আমি আমার কথা রাখবো। আপনাদের আমি প্রাণে মারবো না, তবে আপনারা আমাকে আর ফলো করবার চেষ্টা করবেন না। আমি নদী পেরিয়ে হসপিটাল স্টেশনে চলে যাব, তারপর সোজা বোম্বাই। চল জাগু। ठहरो, पहले त्रिशूल और पिस्तौल लो। আরে ঠিক তো দেখেছো জাগু, সব মনে থাকে। ত্রিশূল আর রিভলভারটা দিয়ে দিলে তো কোনো ঝঞ্ঝাট থাকে না। দিন। জাগ্গু রাইফেলের নলটা নিচু করতেই সন্তু ত্রিশূলটা দিয়ে দিল কস্তুরীর হাতে। কাকাবাবুও পকেট থেকে বের করে রিভলভারটা দিতে বাধ্য হলেন। সঙ্গে সঙ্গে পেছন ফিরে কস্তুরী দৌড় মারল। জাগ্গু যেতে লাগলো আস্তে আস্তে চারিদিক দেখে শুনে। ওরা একটু চলে যাবার পর কাকাবাবু বললেন, এবার ওই যজ্ঞ যদি কস্তুরীকে মেরে হিরেটা নিয়ে নেয় তাতে অবাক হওয়ার কিছু নেই। হিরে অতি সাংঘাতিক জিনিস। একটা হিরের জন্য কত মানুষ খুন হয় তার ঠিক নেই। তা বলে ওই লোকটা হিরেটা এইভাবে নিয়ে নেবে? ইস, যদি আর খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো থাকতো না, এই যজ্ঞ বেটাকে। হসপিটাল থেকে বম্বে যেতে গেলে ট্রেনে কিংবা গাড়িতে ছাড়া যেতে পারবে না। তার মধ্যেই থানায় পৌঁছে ওদের ধরার ব্যবস্থা করতে হবে। গোল নৌকাটার কাছে গিয়ে কস্তুরী তাতে উঠে বসে বৈঠা হাতে নিল। এরপর জাগ্গু উঠে রাইফেলটা উঁচিয়ে এদিকে চেয়ে রইল। নৌকাটা ছাড়ার প্রায় সঙ্গে সঙ্গেই কোথা থেকে যেন একটা বিরাট পাথরের চাঁই এসে পড়ল নৌকার ঠিক পাশ ঘেঁষে জলের মধ্যে। অমনি জাগ্গু এদিকে গুলি চালালো একবার। শুয়ে পড়, শুয়ে পড়। আমরা কিছু করিনি, তবুও আমাদের মারতে চাইছে। আমরা এত দূর থেকে এত বড় পাথর ছুড়ব কি করে? কে পাথর ছুঁড়ল? মোহন সিং। ঢিবির ওপর থেকে আর একটা পিল্লায় পাথর এসে পড়ল নৌকার ওপরে, আর একটা জাগ্গুর মাথায়। এর মধ্যে নৌকাটাও উল্টে গেছে। কস্তুরী আর জাগ্গু পড়ে গিয়েছে জলে। কি ব্যাপার হলো কিছু বুঝতে পারছি না। কেউ কোনো শব্দ করিস না, চুপচাপ শুয়ে থাক, দেখা যাক এরপর কে আসে। এবার শোনা গেল একটা উঁচু গলায় গান। কেউ একজন গাইছে, হোয়েং গেল হোয়েং গেল। খানিক দূরে ঢিবির ওপর থেকে গড়িয়ে নেমে এলো রঞ্জন আর রিঙ্কু। কস্তুরী সাঁতার জানে না, সে জলে হাবুডুবু খাচ্ছে। রিঙ্কু জলে ঝাঁপিয়ে পড়ে টেনে তুলল তাকে। ও বেটাকে তুলো না, ও একটু নাকানি চোবানি খাক। রঞ্জনটা একটা খেল দেখালো বটে। আমি তো শেষ মুহূর্তে আশা ছেড়েই দিয়েছিলাম। হ্যাঁ, চল জোজো। কাকাবাবু, হিরেটা তো জলে ডুবে গেল। এত কাণ্ডের পরেও হিরেটাকে রাখা গেল না। এই নদীতে বেশি জল নেই, জেলে এনে জাল ফেলে দেখতে হবে। পাওয়া যাবে মনে হয়, পেতেই হবে। এই মেয়েটা তো কাঁদছে কেন? মোটে একখানা হিরে গেছে, তাতে কি হয়েছে?
আরে রঞ্জনদা, তুমি তো হিরেটার ব্যাপারে কিছু জানোই না। এটা বিজয়নগরের হিরে, একেবারে ওয়ার্ল্ড ফেমাস। এটার জন্য যে আমরা কত কষ্ট করেছি, মানে। আরে দূর, রাখো তো হীরের কথা। হিরে মানে তো কয়লা, এক টুকরো কয়লাও যা, একটা হিরেও তা। হইং গেল সবং কিছুং ঠিক ঠকাং, হইং গেল কাকাং বাবু কেমন আছেন? আর একটু কাজ বাকি আছে, চলো আগে ওপারে যাওয়া যাক। আমি আর কস্তুরী আগে খেয়া নৌকোয় যাব। তোমরা যজ্ঞর উপর নজর রাখো, ওকে ওপারে নিয়ে যাওয়ার দরকার নেই। কাকাবাবু এগিয়ে গিয়ে কস্তুরীর হাত ধরলেন। কস্তুরী জোর করে হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করে বলল, আমি এখন যাব না। এখন আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। চলো, দেরি করো না। গোল নৌকাটায় উঠে কাকাবাবু বসে পড়লেন। তাঁর চোখের ইঙ্গিত পেয়ে রঞ্জন আর সন্তু কস্তুরীকে প্রায় চ্যাংদোলা করে তুলে দিল। মাঝ নদীতে এসে কাকাবাবু বললেন, কস্তুরী, এত কষ্ট করে উদ্ধার করার পরেও হিরেটা হারিয়ে গেল। ছি ছি ছি, কি দুঃখের কথা। নৌকাটা উল্টে গেল তো হঠাৎ, হিরেটা জলে পড়ে গেল। এর থেকে আমার জলে ডুবে পড়া ভালো ছিল। কত টাকা খরচ করেছি আমি এটার পেছনে, কত কষ্ট করেছি, সব গেল, সব গেল। নদীতে পড়লেও আবার তোলা যেতে পারে, অত নিরাশ হচ্ছ কেন? এই জায়গাতেই তো পড়েছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, প্রায় এই জায়গাটাতেই। নদীতে স্রোত আছে, বোধহয় দূরে সরে গেছে। একবার ডুব দিয়ে দেখো তো পাওয়া যায় কি না। আমি ডুব দেব? আমি সাঁতার জানি না তো। তাতে কি হয়েছে, একবার ডুব দাও, তারপর তোমাকে আমি ঠিক তুলব। না 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 না, আমি পারবো না, পারবো না। তোমাকে ডুব দিতেই হবে, কিংবা হিরেটা তুমি যদি লুকিয়ে রেখে থাকো তাহলে ভালোই ভালো আমাকে দিয়ে দাও, ওটা সরকারের সম্পত্তি। আমি লুকিয়ে রাখিনি মিস্টার রায়চৌধুরী, বিলিভ মি, আমি জলে পড়ে গেছে। তাহলে তোমাকে ডুব দিতেই হবে। ঠিক একটা পুতুলের মতো কাকাবাবু তাকে উঁচুতে তুলে জলে ফেলে দিলেন। পাড়ে রঞ্জন, রিঙ্কু, জোজো আর সন্তু অবাক হয়ে এদিকে তাকিয়ে আছে। রঞ্জন রিভলভারটা ঠেকিয়ে রেখেছে জাগ্গুর পিঠে। কস্তুরী জলে ডুবতে ডুবতে কোনো রকমে একবার মাথা তুলতেই কাকাবাবু তার একটা হাত ধরে বললেন, পেলে না? আবার ডুব দেবে না? তোমার কাছেই আছে, এখনো বলো। আমার কাছে নেই, আমার কাছে নেই, আমি শপথ করে বলছি। তাহলে আবার ডুব দাও। কাকাবাবু কস্তুরীর মাথাটা জলের মধ্যে ঠেসে ধরে রইলেন। প্রায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলো কস্তুরী। তারপর কাকাবাবু তাকে আর একবার তুলতেই সে কোনো রকমে দম আটকানো গলায় বলল, বাজান, বাজান, আছে, আছে, বাজান। কাকাবাবু এবার এক ঝটকায় কস্তুরীকে তুলে আনলেন নৌকার উপরে। কোনো মেয়ে অত দামি একটা হিরে চট করে জলে ফেলে দেবে, আমি বিশ্বাস করতে পারি? হ্যাঁ, কোথায় লুকিয়েছো, বের করো। কস্তুরী হাঁপাতে হাঁপাতে দম নিতে লাগলো। জ্বলন্ত চোখে চেয়ে রইল কাকাবাবুর দিকে। কাকাবাবু হাসলেন। কস্তুরী ঝরঝর করে কেঁদে ফেলল। তারপর জামার ভিতর থেকে বের করে আনলো সেই মুরগির ডিমের সমান হিরেটা। কাকাবাবু সেটাকে উঁচু করে তুলে সন্তুদের দেখিয়ে বললেন, এই দেখো, পাওয়া গেছে। হয়েং গেল, পাওয়াং গেল, সত্যি সত্যি বিজয়নগরের হিরে পাওয়াং গেল, হয়েং গেল, খেল খতম। সমাপ্ত হলো কাকাবাবু সিরিজের উপন্যাস বিজয়নগরের হিরে। রচনা সুনীল গঙ্গোপাধ্যায়। গল্প পাঠে ও জোজোর চরিত্রে ছিল রণদীপ। কাকাবাবুর চরিত্রে ছিলেন রাজা ভট্টাচার্য। রিঙ্কুর চরিত্রে ছিলেন আর.জে. দেবী সাহা। রঞ্জন ও বীরজু সিংয়ের ভূমিকায় ছিল কৌশিক। সন্তু ও জাগ্গুর চরিত্রে ছিলাম আমি, অনুভব। মোহন সিংয়ের ভূমিকায় ছিল তমাল।
ভগবতী প্রসাদ শর্মা এবং নকল শর্মাজির চরিত্রে ছিল ইন্দ্রনীল, জানকীর চরিত্রে ছিল সৌমিলি, কস্তুরীর চরিত্রে ছিল রিয়া এবং অন্যান্য চরিত্রে ছিলাম আমি অনুভব, পার্থ, অর্ণব, অভ্র, রক্তিম, লিও এবং আসঞ্জল। শব্দগ্রহণ ও বিশেষ সহযোগিতায় ছিল লিও। আবহ সৃষ্টি করেছে ম্যাক্স ওরফে ইন্দ্রজিৎ। গল্পটির নাট্যরূপ দিয়েছে নীল এবং আমি অনুভব। নির্দেশনায় ছিলাম আমি অনুভব এবং স্মিতা। পোস্টারটি ডিজাইন করেছে পিক্সেলের থেকে শুভমজিৎ। তাহলে কেমন লাগলো কাকাবাবু সিরিজের উপন্যাস বিজয়নগরের হিরে জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে সবার সঙ্গে, আর চ্যানেলটা অবশ্যই এখনও সাবস্ক্রাইব না করা থাকলে করে ফেলতে হবে। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখতে হবে যাতে সমস্ত গল্পের নোটিফিকেশন তোমাদের কাছে ঠিকভাবে পৌঁছায়। তাহলে আজ এই পর্যন্তই, আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী গল্পে। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয় থেকো।